রাজেশ একটা ৩০ বছর বয়সের ছেলে ছিল, যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত। সে সেখান থেকে ভালো স্যালারিও পেত, কিন্তু সে তার টাকার প্রতি ততটাও মনোযোগ দিত না। সে তার পুরো স্যালারিটা রেন্ট, ফুড, এন্টারটেনমেন্ট এবং অনলাইন শপিং ইত্যাদির পিছনে খরচা করে দিত। আর তার কাছে কিছু ক্রেডিট কার্ড লোন ও পার্সোনাল লোন ছিল, যা দিয়ে সে একটা বাইক কিনেছিল। কিন্তু তার কাছে কোনো সেভিংস, এমার্জেন্সি ফান্ড, ইন্স্যুরেন্স এইসব ছিল না। তাই সে আমাদের মতো সাধারণ মানুষদের মতোই নিজের ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে বড় চিন্তায় ছিল, যে আমার ভবিষ্যৎ কি হবে। তারপর হঠাৎ একদিন তার পুরানো বন্ধু প্রিয়ার সঙ্গে তার দেখা হয়, যে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার ছিল। প্রিয়া তাকে বলে, আমি আমার কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে খুব খুশিতে আছি, কারণ আমার বয়স যখন ২০ বছর ছিল তখন আমি কিছু স্মার্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ফলো করতাম। এই কথাটা শুনে রাজেশ বলে, এমন কি অ্যাডভাইস যেগুলো তোর ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে আগের থেকে বেটার করে তুলেছে? এই অ্যাডভাইসগুলি কি আমার জন্য প্রযোজ্য? এই প্রশ্নের উত্তরে প্রিয়া বলে, শুধু তোর জন্য না, এই পৃথিবীতে যত মিলেনিয়ালস আছে, অর্থাৎ ২০ থেকে ৩০ বছর বয়সের ছেলে মেয়ে আছে, তাদের সবার জন্য এই অ্যাডভাইসগুলি প্রযোজ্য। এই অ্যাডভাইসগুলিকে ফলো করে তারা আগামী দিনে ধনী হয়ে উঠতে পারে। সো অ্যাডভাইস নাম্বার 1, স্টিক টু এ বাজেট। প্রিয়া বলে, তোকে নিজের জন্য একটা মান্থলি বাজেট তৈরি করতে হবে, যেখানে তুই কোথায় কত টাকা খরচা করবি সেটাকে লিখবি। আর এর জন্য তুই একটা রুলকে ফলো করতে পারিস, যেটা আমিও ফলো করি। এই রুলে বেসিক্যালি তোকে তোর ইনকামের 50% ফিক্সড কস্ট, অর্থাৎ যে খরচাগুলি ছাড়া তুই একদম চলতে পারবি না, তার পিছনে খরচা করতে হবে। যেমন ঘর ভাড়া, খাবার খরচা, ইলেকট্রিসিটি বিল, লোনের ইএমআই ইত্যাদি। 30% ইনকাম ভ্যারিয়েবল কস্টের পিছনে খরচা করতে হবে, যেমন যে কোনো এন্টারটেনমেন্ট লাইক জামা কাপড় কেনা, বন্ধুদের সঙ্গে পার্টি করা, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়া ইত্যাদি। আর বাদ বাকি যে 20% ইনকাম পড়ে আছে, সেই 20% ইনকামকে নিজের জন্য সেভিংস করতে হবে। প্রিয়া রাজেশকে বলে, দেখ, আমি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি পড়েছিলাম, যেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে নিজের ইনকাম আসলে তার কিছু অংশ প্রথমে নিজের জন্য আলাদা করে রাখা উচিত, তারপর খরচা করা উচিত। তাই আমিও এই নিয়মটাকে ফলো করি, আর তোদেরকেও এই নিয়মটাকে ফলো করতে বলবো। অর্থাৎ ইনকাম এলে প্রথমে তার 20% নিজের জন্য সেভিংস করবি, তারপর বাদবাকি 80% টাকা দিয়ে সমস্ত খরচাগুলো করবি। একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবি। রাজেশ তো স্যালারি কত? রাজেশ বলে 50,000 টাকা। তো প্রিয়া বলে 50,000 টাকা 20%, অর্থাৎ 10,000 টাকা প্রথমে তুই নিজের জন্য সেভিংস করবি, তারপর বাদবাকি যে 40,000 টাকা বেঁচে থাকবে তার মধ্যে 25,000 টাকা তোর ফিক্সড কস্টের পিছনে খরচা করবি, আর 15,000 টাকা তোর ভ্যারিয়েবল কস্টের পিছনে খরচা করবি। ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্টের মধ্যে কম বেশি হতে পারে, কিন্তু সেভিংস যেন কম না হয় এইটার খেয়াল রাখবি। আবারও বলছি, নিজের জন্য একটা বাজেট বানাবি আর সেটাকে কঠোরভাবে ফলো করবি। অ্যাডভাইস নাম্বার 2, গেট রিড অফ ইয়োর ডেট। প্রিয়া বলে, তোকে তোর ডেট অর্থাৎ লোনগুলিকে ক্লিয়ার করতে হবে, কারণ লোন হলো আমাদের ফাইন্যান্সের উপরে একটা বোঝা, যেটা আমাদেরকে আগে বাড়তে দেয় না। এই লোনকে শোধ করার জন্য আমাদেরকে প্রথমে নিজের লোনগুলির একটা লিস্ট বানিয়ে নিতে হবে, তারপর হায়ার ইন্টারেস্ট থেকে লোয়ার ইন্টারেস্টের দিকে শোধ করে যেতে হবে। অথবা আপনি চাইলে ডেট স্নোবল বা ডেট অ্যাভিলেন্স মেথডটিকে ব্যবহার করে আপনি আপনার লোনগুলিকে শোধ করতে পারেন। ডেট স্নোবল ও অ্যাভিলেন্সের বিষয়ে ডিটেলসে একটা ভিডিও অলরেডি এই চ্যানেলে বানানো আছে, যার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। অ্যাডভাইস নাম্বার 3, স্ট্যাবলিশ এ স্ট্রং এমার্জেন্সি ফান্ড। প্রিয়া বলে, আমাদের ফাইন্যান্সিয়াল লাইফকে প্রোটেক্ট করতে হলে আমাদেরকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত, যেখানে আমরা আমাদের 6 মাসের ইনকাম অথবা 1 বছরের খরচাকে একটা ব্যাংক অ্যাকাউন্টে সাইড করে লিকুইড ফর্মে রেখে দেব হঠাৎ আসা কোনো এমার্জেন্সির জন্য। যেমন জব চলে যাওয়া, হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সি আসা, হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়া ইত্যাদি। যে কোনো হঠাৎ করে আসা খরচার জন্য এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। এই এমার্জেন্সি ফান্ডের টাকাগুলিকে লিকুইড ফর্মে রাখতে হবে, যাতে আমরা এমার্জেন্সির সময় সেই টাকাগুলিকে তখনই ব্যবহার করতে পারি। অ্যাডভাইস নাম্বার 4, গেট ইন্স্যুরেন্স।
বড় কোনো ফাইন্যান্সিয়াল লসের হাত থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স নেওয়া উচিত। এখানে ইন্স্যুরেন্স বলতে মেনলি দুটি ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড টার্ম ইন্স্যুরেন্স। বড় কোনো মেডিকেল খরচার হাত থেকে বাঁচার জন্য হেলথ ইন্স্যুরেন্স ব্যবহার করা হয়। ধরুন হঠাৎ আপনার কোনো বড় রোগ হলো বা অ্যাক্সিডেন্ট হলো, যেখানে মিনিমাম 5 লাখ টাকা খরচা হবে। এখন আপনার কাছে এত টাকা নেই, তাহলে যদি আপনার কাছে কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ওই 5 লাখ টাকার খরচাটা হেলথ ইন্স্যুরেন্স থেকে কেটে নেওয়া হবে। খোদা না করুক, ধরুন আপনার কিছু হয়ে গেল আর আপনি মারা গেলেন। এখন যদি আপনার কাছে একটা টার্ম ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনার ফ্যামিলি একটা বড় অ্যামাউন্ট পাবে, যা দিয়ে বড় কিছু করতে পারবে। অ্যাকচুয়ালি টার্ম ইন্স্যুরেন্স আমাদের ফ্যামিলি ফিউচারকে সিকিউর করে। এই সব ইন্স্যুরেন্সগুলিকে আমাদের নেওয়া উচিত। যে কোনো ইন্স্যুরেন্সের জন্য আমাদেরকে প্রতি মাসে একটা ছোট্ট প্রিমিয়াম পে করতে হয়, যেমন মাসে 500 টাকা বা 1000 টাকা। যত কম বয়সে ইন্স্যুরেন্স নেবে তত কম প্রিমিয়াম দিতে হবে, আর অনেক বেশি কভারেজও পাবেন, লাইক 50 lakhs or 1 crore. So we should take health insurance or term insurance. Advice number 5, don't forget retirement. প্রিয়া বলে আমাদেরকে রিটায়ারমেন্টের জন্য চিন্তা করা উচিত, কারণ আমরা রিটায়ারমেন্ট নিয়ে নিলে আমাদের প্রয়োজনীয় খরচাগুলি চলবে কি করে, এই চিন্তাটা আমাদের সবারই থাকা উচিত। তাই আমাদেরকে বিভিন্ন লং টার্ম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে হবে, যেমন স্টকস, বন্ড, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, ডিভেঞ্চার ইত্যাদি। এই সব জায়গাগুলিতে ইনভেস্ট করে 10 থেকে 15 বছরের জন্য ছেড়ে দিলে আমাদের টাকা ধীরে ধীরে গ্রো হতে থাকবে, আর একটা সময়ে গিয়ে এতটা গ্রো হয়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। তাই রিটায়ারমেন্টের পর এই ইনভেস্টমেন্টগুলি আমাদের কাজে আসবে, আর ইনভেস্টমেন্ট থেকে আসা প্যাসিভ ইনকাম দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় খরচাগুলিকে খুব সহজে চালাতে পারবো, যেমন স্টক থেকে ডিভিডেন্ড, রিয়েল এস্টেট থেকে রেন্ট, মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন, বন্ড থেকে ফিক্সড ইন্টারেস্ট ইত্যাদি। এই সব দিয়ে আমরা আমাদের লাইফটাকে খুব সহজেই চালিয়ে নিতে পারবো। অ্যাডভাইস নাম্বার 6, সেট অ্যাসাইড মানি ফর বিগ পারচেসেস। বড় জিনিসপত্র কেনার জন্য আলাদা করে টাকা জমানো ও ইনভেস্ট করা উচিত। প্রায় সবারই একটা ভালো বড় বাড়ি কেনার ইচ্ছা থাকে, লাক্সারিস গাড়ি কেনার ইচ্ছা থাকে, আরো কত কি কেনার ইচ্ছা থাকে, ফরেন ট্যুর করার ইচ্ছা থাকে। এই সব ইচ্ছাগুলিকে পূরণ করার জন্য আপনাকে আলাদা করে টাকা জমানো ও ইনভেস্ট করা উচিত, আর এটাকে রিটায়ারমেন্ট ফান্ডের সাথে গুলিয়ে ফেলবেন না, এটাকে একদম আলাদা করে রাখবেন। তো প্রিয়া বলে এই সব অ্যাডভাইসগুলিকে ফলো করে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আগের থেকে অনেক বেটার হয়েছে। রাজেশ, তুই এই অ্যাডভাইসগুলিকে ফলো কর, দেখবি তোরও ফাইন্যান্সিয়াল কন্ডিশন ধীরে ধীরে ভালো হবে। আর যারা এই ভিডিওটা দেখছে তারা যদি ফলো করে তাদেরও ফাইন্যান্সিয়াল কন্ডিশন ধীরে ধীরে ভালো হয়ে উঠবে, আর তারা ধনী হয়ে যাবে। সবশেষে, যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।